হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ আমরা অন্নপূর্ণা যোজনার যে নতুন ফর্ম ফিল আপ শুরু হয়েছে সেটা আমরা কিভাবে নির্ভুলভাবে স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। কোনো রকম স্কিপ না করেই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। আশা করি তোমাদের কোনো রকম ভুল হবে না এবং এইভাবে তোমরা ফর্ম ফিল আপ করলে আগামী মাস থেকে তোমরা যে আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, সম্মানীয় মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন যে 2 থেকে 3 তারিখের মধ্যেই প্রথম লটের টাকা দিয়ে দেবেন, সেইভাবে আপনারা পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। অন্নপূর্ণা যোজনার ফর্ম দুটি ভাষাতে দেওয়া হয়েছে। যারা বাংলায় করবেন বাংলাতে করতে পারেন, যারা ইংলিশে করতে চান ইংলিশেও করতে পারেন। তো চলুন আজ বাংলায় কিভাবে করা যাবে আমরা সেটা দেখে নিই। প্রথমে দেখুন যে এইখানে দেওয়া আছে যে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। তো ফর্মটিতে আমরা প্রথমে যে এই পাশে আমরা 1 2 3 4 করে সিরিয়াল ওয়াইজ যে তথ্য সেটা আমরা দেখতে পারবো, আর এখানে বিকল্প অর্থাৎ আপনার ক্ষেত্রে সেটা খাটবে কি খাটবে না, আর এখানে নির্দেশনা অর্থাৎ কোনো কিছুতে আপনি যদি না বুঝতে পারেন তো সেক্ষেত্রে এখানে কিন্তু সেটা লেখা আছে ডান দিকের ঘরে। তো পরিবারের প্রধানের নাম অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, হেড অফ দ্য ফ্যামিলির এখানে পুরো নাম লিখতে হবে। তারপরে জন্ম তারিখ, আপনার জন্ম তারিখ কত সেটা এখানে দিন মাস এবং বছর অনুযায়ী লিখবেন। এরপরে দেখুন যে পরিবারের প্রধানের লিঙ্গ অর্থাৎ এখানে আপনি মেল না ফিমেল সেটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। সেই অনুযায়ী আপনি এখানে টিক দেবেন, অর্থাৎ এখানে পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা, আর যদি ট্রান্সজেন্ডার বা অন্যান্য কিছু হন তাহলে এখানে টিক দেবেন। এরপরে দেখুন পরিবারের প্রধানের আধার নাম্বার অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন, অর্থাৎ পরিবারের যেমন কারো বাবা কারো মা হতে পারে, তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু পরিবারের আধার নাম্বার সেখানে বসাতে হবে। এরপর হচ্ছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, অর্থাৎ কারো SPSS দিয়ে শুরু হয়, আবার কারো বা PSS দিয়ে শুরু হয়, অথবা কারো AYY দিয়ে শুরু হয়, অর্থাৎ এগুলো অন্তর্দয় বা আপনি PSS বা SPSS অর্থাৎ BPL যেটা বলা হয় সেই ধরনের কার্ড থাকলে আপনারা এখানে লিখে তারপরে কিন্তু আইডি অর্থাৎ আপনাদের যে সংখ্যা 1 2 3 4 এরকম যে সংখ্যা থাকে সেটা পুরোটা লিখে দেবেন। এরপরে পরিবারের সদস্য সংখ্যা কতজন সদস্য আছে এটা কিন্তু আপনাকে কি করতে হবে, এটা কিন্তু আপনাকে সেই পরিবারের সদস্য সংখ্যা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে সংখ্যায়। দেখুন এখানে বলছে শুধুমাত্র সংখ্যা কতজন আছে সেটা লিখবেন। এরপর ঠিকানা, ঠিকানাটা আপনার স্থায়ী ঠিকানা হতে হবে, অর্থাৎ এখানে আপনি কিন্তু পার্মানেন্ট কি পার্মানেন্ট যেটা আপনার ঠিকানা বা স্থায়ী যে ঠিকানা আপনি সেটা দেবেন, কিন্তু প্রেজেন্ট নয়, পার্মানেন্ট অর্থাৎ যেটাই আপনি আগে থেকেই আছেন যেখানে আপনি বসবাস করেন। তো চলুন এরপরে দেখি। এরপরে বলেছে যে যোগাযোগ নাম্বার, যোগাযোগ নাম্বারটা কি করতে হবে, যোগাযোগ নাম্বারটা আপনাদেরকে এখানে মোবাইল নাম্বার দিতে হবে। দেখুন এখানে লেখা আছে যে বিশেষত পরিবারের প্রধানের আধার নাম্বার সংযুক্ত যে মোবাইল, অর্থাৎ আপনি আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক করেছেন সেটাই কিন্তু দেবেন, অন্যথায় কিন্তু আপনার টাকা ঢুকবে না। এটা খুব খেয়াল রাখবেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। এরপরে হচ্ছে জন্ম নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যের। আচ্ছা এখানে এবার একটা বড় ফর্ম রয়েছে, অর্থাৎ এখানে যে সদস্য সংখ্যা আপনার পরিবারের কারো 4 জন হতে পারে, কারো 5 জন হতে পারে, এইভাবে কিন্তু আপনাকে সমস্ত তথ্য প্রদান করতে হবে। আর এবার রাইট সাইডে দেখবেন যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, হ্যাঁ অথবা না এখানে টিক করবেন। আর বয়স 5 বছরের কম হলে আধার নম্বর নট অ্যাপ্লিকেবল চিহ্নিত করুন, অর্থাৎ সেখানে নট এনে বা নট অ্যাপ্লিকেবলে আপনাকে টিক দিতে হবে যদি কারো 5 বছরের কম হয়। আর 5 বছরের বেশি থাকলে তাদের সমস্ত সদস্যদের কিন্তু এখানে বিবরণ আপনাকে লিখতে হবে। তো এখানে প্রথম সদস্য আমি প্রথম একজনকে দেখিয়ে দিই যে একজন সদস্য প্রথম কিভাবে লিখবেন। এখানে আপনাকে লিখতে হবে যে তার নাম লিখতে হবে, তার জন্ম তারিখ দিতে হবে, সে মেল বা ফিমেল সেটা লিখতে হবে, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক এবং সেটা তাকে লিখতে হবে, তারপরে আধার নাম্বার, আধার নাম্বারটা কিন্তু বসাতে হবে। ঠিক এইভাবে সদস্য 2, তারপরে সদস্য 3, সদস্য 4, সদস্য 5 এগুলি আপনি লিখে দিলেন। আর এরপরে লিখে দেওয়ার পরে আপনার 10 নম্বর কলমে কি আছে, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য, অর্থাৎ পরিবারের সকলের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে। আপনার প্রথমে যে হেড অফ দ্য ফ্যামিলি আছে তার ব্যাংকের নাম, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড এখানে বসাতে হবে। এবং ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্ক যুক্ত যে ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ সম্প্রতি
আপনি যে ডিবিটি লিঙ্ক করেছেন, যে নম্বরটিতে ডিবিটি লিঙ্ক করেছেন এবং সেই অ্যাকাউন্ট নম্বরটি দেবেন, কিন্তু অন্য কোনো অ্যাকাউন্ট নাম্বার দেবেন না, তাহলে কিন্তু আপনার টাকা আসবে না। এরপরে সদস্য 1 নম্বর, তো 1 নম্বর সদস্য কে আছেন তার ব্যাংকের নম্বর, ব্যাংকের নাম, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড বসাবেন। ঠিক এইভাবে যতজন আছে প্রত্যেকের কিন্তু এখানে, যারা প্রাপ্তবয়স্ক প্রত্যেকের কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট সহ নাম এবং আইএফএসসি কোড ও কোন ব্যাংকের সেই সমস্ত কিছু এখানে লিখবেন। তো তারপরে দেখুন এরপরে যে সেকশন সেটা হচ্ছে 11 নম্বর সেকশন। 11 নম্বর সেকশনে কি বলা হয়েছে যে এপিক হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকায় অংশ নম্বর সহ। তাহলে দেখুন এখানে হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন, এপিক নম্বর, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর সহ আপনাকে লিখতে হবে। অর্থাৎ আপনি কোন অ্যাসেম্বলি এবং আপনার এপিক নম্বর কত এবং আপনার পার্ট নম্বর কত সেগুলো কিন্তু লিখতে হবে। প্রথমে এখানে আপনি এপিক নম্বর লিখবেন। আমি 1 নম্বর সদস্যটা দেখিয়ে দিচ্ছি। এখানে এপিক নাম্বার অর্থাৎ আপনার যে ভোটার নাম্বার, ভোটার কার্ডে দেখবেন আছে কারো এনআরসি দিয়ে শুরু হয়েছে বা কারো ডিকেজে দিয়ে শুরু হয়েছে, এইভাবে কিন্তু আপনি এখানে লিখবেন। এরপরে বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর। বিধানসভা ক্ষেত্র বলতে দেখা গেল আপনি লিখলেন যে 96 বনগাঁও দক্ষিণ, বনগাঁও দক্ষিণ। তো এইভাবে কিন্তু আপনি এখানে লিখে দেবেন। আর সদস্যর এপিক নাম্বার, তো এখানে এবং পার্ট নাম্বার কত, এখানে পার্ট নাম্বার বা অংশ বলে আপনি কিন্তু লিখে দেবেন কত সেটা। তো এইভাবে কিন্তু আপনি সদস্য 2 করবেন, সদস্য 3 করবেন এবং পরপর কিন্তু এখানে 5 জন সদস্য বিবরণ আপনি লিখতে পারবেন। এরপর 12 নম্বর সেকশনে কি বলা হয়েছে বিভাগ, অর্থাৎ এই ক্ষেত্রে আপনি কোন ক্যাটাগরিতে পড়ছেন। কোন ক্যাটাগরি বলতে আপনি কি এসসি এসটি ওবিসি যেটা পড়ছেন আপনি, এখানে ইউআর মানে জেনারেল, আর ইউআর ইডব্লিউএস অর্থাৎ জেনারেলের মধ্যে যারা আর্থিকভাবে পিছিয়ে পড়েছেন, যাদেরকে আমরা ইডব্লিউএস বলে জানি, ইকোনমিক্যাল উইকেট সেকশন। আর এসসি যারা শিডিউল কাস্ট, এসটি শিডিউল ট্রাইব, ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাস যেটা রয়েছে, আর বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠী, অর্থাৎ এটা রেয়ার, 100 জনের মধ্যে একজন নাও থাকতে পারে, থাকতে পারে। তো এইখানে যেটা আপনার ক্ষেত্রে খাটবে সেখানে আপনি টিক দিয়ে দেবেন। এরপরে দেখুন এরপরে যে সেকশন আছে সেটার ক্ষেত্রে প্রথমে বলা হয়েছে যে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি থাকে তো হ্যাঁতে আপনি টিক দেবেন, না না থাকলে নাতে আপনি টিক দেবেন। এরপরে যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। আচ্ছা, তো এখানে যেহেতু আমরা কার্ডের ধরন এখানে দেখতে পাচ্ছি AAY, PHH, SPHH, SP RKSY2 বা ভর্তুকিহীন যেটা আছে নন সাবসিডাইজড যে রেশন কার্ড, অর্থাৎ যারা রেশন তুলতে পারেন না বা রেশন কার্ড আছে অথচ রেশন দেয় না, সেটা ভর্তুকিহীন। এইভাবে তো বেশিরভাগ ক্ষেত্রে আপনারা এই 4টে ক্যাটাগরি, এই 5টা ক্যাটাগরির মধ্যেই RKSY 1, 2 এর মধ্যেই পেয়ে যাবেন, বা PWS, SPWS, AAY এর মধ্যে পেয়ে যাবেন। এরপর দেখুন পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না, অর্থাৎ প্রতি মাসে রেশন আপনি তুললে হ্যাঁ দেবেন, না তুললে না দেবেন। আর সম্পদ, এরপর সম্পদের বিবরণ দিতে হবে, অর্থাৎ বাড়ির ধরন, আপনার কেমন ধরনের বাড়ি, আপনার বাড়ি থেকে 3 বা তার বেশি পাকা ঘর আছে, যদি থাকে হ্যাঁ, না থাকলে না। এরপর দেখুন পারিবারিক জমির মালিকানা, তাহলে আপনার কি পারিবারিক জমির মালিকানা আছে, না আপনি রেন্টে থাকেন, ভাড়ায় থাকেন, যদি থাকে হ্যাঁ লিখতে হবে, না থাকলে না। এরপর দেখুন এখানে কিন্তু আরেকটা সেকশন আছে, সেটা হচ্ছে যে যদি থাকেন তাহলে রেজিস্ট্রেশনের নথি, মিউটেশন কপি এবং ROR বা হাল নাগাদের যে তারিখ সহ সর্বশেষ জমি রেকর্ডের কপি, অর্থাৎ জমির রেকর্ডের আপনার কাছে যে ROR কপি থাকে, সার্টিফাইড কপি, অর্থাৎ যেটাকে আমরা পর্চা বলি বাংলায়, সেই পর্চা থাকলে আপনি পর্চাটা জেরক্স করে এর সাথে কিন্তু আপনাদেরকে দিতে হবে। এবং এখানে হ্যাঁতে টিক করতে হবে, জমি মালিকানা থাকলে হ্যাঁতে টিক করতে হবে, এবং সেই নথিতে যা যা আছে সেটা এখানে লেখার পরে 1 কপি কিন্তু জেরক্স এর সাথে দিতে হবে। যদি এখানে ROR অর্থাৎ পর্চা থাকে তো একবারে মিটে যাচ্ছে, সেটা তারিখ সহ তার খতিয়ান নাম্বার বা দাগ নাম্বার সহ জমি রেকর্ডের কপি দেবেন এবং ওইগুলো কিন্তু এখানে লিখে দেবেন। এরপরে দেখুন রেজিস্ট্রেশনের নথি, অর্থাৎ সর্বশেষ ROR জমির নথি, অর্থাৎ সর্বশেষ বা সব শেষে আপনি কবে সেটা রেকর্ড করেছিলেন সেই রেকর্ডের কাগজের কিন্তু আপনাকে এখানে জমি ওটা জমা তো দিতেই হবে, তার সাথে আপনার সেই অনুযায়ী এখানে যে বলেছে যে সকল সদস্যদের মোট জমির পরিমাণ, সেটা শতকে কত শতক জমি সেটা কিন্তু এখানে লিখতে হবে। 4 নম্বরে দেখুন আপনি আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, অবাণিজ্যিক অর্থাৎ আপনার বাড়িতে 4 চাকার গাড়ি আছে কিনা, সেটা কোনো ধরনের নিজেদের ব্যবহারের ক্ষেত্রে ব্যবহার আপনারা সেটা রেখেছেন,
তাহলে হ্যাঁ লিখবেন। যদি হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করতে হবে, কতগুলি আছে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, একটা থাকলে একটা, দুটো থাকলে দুটো, পরপর কিন্তু এখানে লিখতে হবে। আর গাড়ি, জিপ বা ট্রাক্টর ইত্যাদি অন্তর্ভুক্ত করুন যদি হ্যাঁ হয়, যদি থাকে এগুলো কিন্তু অবশ্যই লিখতে হবে। আর মডেল নাম্বারটা কিন্তু এখানে লিখে দিতে হবে। আচ্ছা, এরপরে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা আছে কিনা, অর্থাৎ যদি হ্যাঁ হয় তাহলে আপনার সরকারি বা বেসরকারি বীমার অঙ্ক কত টাকার মানে পলিসি করা আছে সেই পলিসির এখানে বিবরণ দিতে হবে। অর্থাৎ আপনার যদি এলআইসি থাকে বা আপনার যদি পোস্ট অফিসে কোনো প্রিমিয়াম বা পোস্ট অফিসে যদি কোনো আপনার কোনো বীমা করা থাকে তবে কিন্তু সরকারি হলেও আপনি টিক দেবেন, সেটা লিখবেন, বেসরকারি হলেও সেটা টিক দিয়ে লিখবেন, যেটা আছে সেটা লিখবেন। এবং এখানে কিন্তু আপনাকে আরো একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে কত টাকার। তো এখানে স্বাস্থ্য বীমার সদস্যদের যে সদস্যদের রয়েছে সেটা কিন্তু হ্যাঁ লেখার পরে আপনাকে হেড অফ দ্য ফ্যামিলি যদি থাকে সরকারি বেসরকারি যে কোনো একটা লিখতে হবে। এবার হচ্ছে বীমার অঙ্ক, যদি সরকারি হয় সরকারি দেবেন, বেসরকারি বেসরকারি দেবেন। এবং প্রিমিয়ামের বিবরণ, অর্থাৎ আপনার কি এলআইসি না পোস্ট অফিসের না অন্য কোনো কিছুর, সেটা এখানে কিন্তু লিখে আপনাকে লিখতে হবে। এবং কত পরিমাণ টাকা সেটা কিন্তু আপনার লিখতে হবে, টাকার পরিমাণও। এইভাবে কিন্তু আপনার সদস্য 1, 2, 3, 4 পরপর সদস্যদের বিবরণ দেবেন। যদি একের বেশি আপনার পরিবারের সদস্য আছে কিন্তু তাদেরও এলআইসি বা অন্য কিছু আছে, তাদেরকেও কিন্তু এখানে লিখতে হবে বিবরণ। এরপরে দেখুন 5 নম্বরে কি বলা আছে, 5 নম্বরেও সেই 5 জনের পর্যন্ত আপনি এই বিবরণ দিতে পারবেন। এরপরে আপনার আয় বা পেশা, এক্ষেত্রে আপনি কি করবেন, আয় বা পেশার ক্ষেত্রে আপনার কোন সদস্য কি আয়কর বা পেশাগত অর্থাৎ ইনকাম ট্যাক্স বা কেউ দেয় কিনা, যদি দিয়ে থাকে হ্যাঁ, আর যদি না দিয়ে থাকে তাহলে কিন্তু এখানে না করবেন। দেখুন এখানে তাহলে যদি হ্যাঁ হয় তাহলে কি করতে হবে, তার প্যান নাম্বার বসাতে হবে। প্রথমত হেড অফ দ্য ফ্যামিলির নাম লিখবেন, প্যান নাম্বার তার বসাতে হবে। সেইভাবে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর সদস্যদের ঠিক বিবরণ দেবেন। এরপর কর্মসংস্থানের ধরন, অর্থাৎ আপনি কি ধরনের কাজ করছেন। তো পরিবারের প্রধানের নাম, প্রথমত পরিবারের প্রধানের সেটা সরকারি ক্ষেত্র, অর্থাৎ তিনি কি সরকারি চাকরি করেন না বেসরকারি চাকরি করেন সেটা লিখতে হবে। সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত আর উদ্যোক্তা বা ব্যবসায়ী, বা যদি কোনো ব্যবসা করে থাকেন তাহলে যদি বা মালিক হন সেক্ষেত্রে কিন্তু তার সেটা লিখতে হবে। আংশিক সময়ের কর্মরত, অর্থাৎ কেউ যদি পার্ট টাইম কাজ করে সেটাও লিখতে হবে। কেউ যদি কারিগরি শিল্পী, কৃষক যদি থেকে থাকেন সেটাও টিক দিতে হবে। এইভাবে কিন্তু আপনি পরিযায়ী শ্রমিক হলে, বেকার হলে, অন্যান্য হলে এখানে কিন্তু আপনি সেভাবে টিক দেবেন। সবচেয়ে উপযুক্ত ঘরে টিক চিহ্ন দিন, অর্থাৎ যেখানে আপনার ক্ষেত্রে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হবে, অর্থাৎ আপনি যেটাই সব থেকে আপনার ক্ষেত্রে সুবিধাজনক বা আপনি সেই উপযুক্ত যে কাজটি করছেন তার পাশে কিন্তু টিক দেবেন। চলুন এইভাবে কিন্তু 1 নম্বর, 2 নম্বর করে 5 নম্বর অর্থাৎ সদস্য পর্যন্ত আপনাকে কিন্তু এই বিবরণটা দিতে হবে। তো এরপরে কি পাবো, এরপরে হচ্ছে আমরা দেখতে পাবো যে কলমটা রয়েছে সেটা হচ্ছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। যারা শিক্ষিত, একটু পড়াশোনা জানে, বিশেষ করে 4 পাস, তাদেরকে এখানে লিখতে হবে শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য, অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য। পরিবারের প্রধানের নাম লিখবেন, তিনি শিক্ষিত না অশিক্ষিত, এখানে টিক দেবেন, শিক্ষিত হলেও টিক দেবেন, অশিক্ষিত হলেও টিক দেবেন। আর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি আছে সেটা কিন্তু এখানে লিখে দেবেন, পাশে হাইফেন দিয়ে লিখে দেবেন। কেউ দেখা গেল বিএ পাস আছে, কেউ এইচএস পাস আছে, বা কেউ এমপি পাস আছে, যার যেটা প্রযোজ্য সেভাবে লিখবেন। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, এইভাবে আপনি আবার কিন্তু এখানে 5টা দেখতে পারবেন, 5 জন সদস্যের। এরপরে দেখুন আপনারা এরপরে কোন সদস্য কি কোন সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক বা স্থানীয় পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান কি ধারক, অর্থাৎ তারা কি কোনো কিছু আছেন বর্তমানে আপনার পরিবারে, যদি থাকে হ্যাঁ দেবেন, না থাকলে না দেবেন। আর প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে জমা দিন স্বঘোষণা, অর্থাৎ এখানে যদি আপনার যদি এর মধ্যে কোনো একটা পদ থাকে সেটা কিন্তু আপনাকে ডিক্লারেশন লিখতে হবে, অর্থাৎ আপনার সেই নথিটা কিন্তু দেখাতে হবে যিনি এই পদে রয়েছেন তার সদস্য নম্বর, অর্থাৎ সেক্ষেত্রে তার সদস্য নম্বর, ঠিক আছে। পঞ্চায়েতের কেউ যদি প্রধান হন, পঞ্চায়েতের কেউ যদি মেম্বার হন, সেক্ষেত্রে তার কিন্তু এখানে স্বঘোষিত একটা ডিক্লারেশন ফর্ম বা একটা কাগজে, যেরকম আপনি আপনার যে প্যাডটি ব্যবহার করেন সেখানে আপনার সেই কাগজে লিখে সেই
সার্টিফিকেটে আপনি জমা করবেন। আর কোন সদস্য কি সরকারি পেনশনভোগী অর্থাৎ পেনশন পায় কিনা, হ্যাঁ অথবা না দেবেন। যদি হয় তাহলে কি করবেন, পেনশন স্লিপ সংযুক্ত করুন, অর্থাৎ পেনশনের স্লিপ কিন্তু জেরক্স করে এখানে জমা দেবেন। আর কোন সদস্য কি জিএসটি এর অধীনে নিবন্ধিত আছে, অর্থাৎ কেউ কি জিএসটি দেন, সেটা বড় ধরনের দোকান বা কোনো রকম ছোট ব্যবসা করলে জিএসটি কিন্তু দিতে হয়। যদি হয় তাহলে এখানে জিএসটি নাম্বার বসাতে হবে, আর না হলে তো দিতেই হবে না। পরিবারের মোট বার্ষিক আয় কত, সেটা এখানে কিন্তু আপনাকে ইয়ারলি অর্থাৎ বছরে আপনি কত টাকা ইনকাম করেন সেটা কিন্তু আপনাকে অ্যানুয়াল ইনকাম কিন্তু এখানে বসাতে হবে, এখানে লিখতে হবে অঙ্কে কত টাকা। এরপরে অন্যান্য পরিচয় কি, সিএ এর আবেদন বর্তমান অবস্থা যদি থাকে, যদি সিএ আবেদন করে থাকেন অর্থাৎ আপনি যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে যদি আপনি নাগরিকত্ব গ্রহণ করে থাকেন, সেই ক্ষেত্রে আপনার পরিবারের প্রধানের নাম লিখবেন। যদি প্রযোজ্য হয় তো ভালো, আর যদি না হয় তাহলে প্রযোজ্য নয় আপনি এটাতে টিক করবেন। আর যদি আবেদন করা হয়ে থাকে তাহলে কিন্তু আপনার আবেদন নম্বরটা এখানে লিখতে হবে, ইস্যু হয়েছে কিনা সেটাও লিখতে হবে। এইভাবে কিন্তু আপনি আবার 5 জন সদস্য এখানে লিখতে পারবেন। এরপরে দেখুন, এরপরে যে বিষয়টি আছে সেটি হচ্ছে যে অন্য কিষাণ ক্রেডিট কার্ড বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা আর্টিসান ক্রেডিট কার্ড, এমজেসি অর্থাৎ মৎস্যজীবী ক্রেডিট কার্ড, এইসব ক্রেডিট কার্ড আছে কি না, যদি থাকে তাহলে পরিবারের প্রধান প্রথমে তার নম্বর দেবেন। বলছে প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণ দিন, অর্থাৎ যেখান থেকে এটা ইস্যু করা হয়েছে সেই ইস্যু সার্টিফিকেটটি আপনারা কিন্তু জেরক্স করে দেবেন। তার আইডি সংখ্যা লিখবেন, যে তারিখে ইস্যু করা হয়েছে। এইভাবে কিন্তু আপনি 5 জন সদস্যর এখানে আবার দেবেন বিবরণ যদি থাকে। এরপরে দেখুন, এরপরে যে সেকশন রয়েছে সেটা হচ্ছে যে আপনি যদি এসআইআর 2026 নাম বাদ পড়ে থাকে আপনার, তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কি না। যদি বিচারাধীন হয় তাহলে যদি হয় সেক্ষেত্রে আপনার কি করতে হবে, না হলে প্রযোজ্য নয় এখানে টিক করবেন, আর না প্রযোজ্য নয় টিক করবেন, অথবা নাতেও টিক করতে পারেন, যে কোনো একটা। তবে প্রযোজ্য নয় টিক করলে হবে। আর হ্যাঁ যদি হ্যাঁ হয় তবে মামলার এখানে বিবরণ, তাহলে প্রথমে কি এখানে আপনার সেই মামলার বিবরণ কিন্তু এখানে পরপর লিখতে হবে। পরিবারের প্রথমে প্রধানের লিখবেন, তারপরে বাদবাকি যা আছে সেগুলো কিন্তু আপনাকে পরপর লিখতে হবে। এইভাবে কিন্তু আপনি লিখবেন। চলুন এইভাবে আপনি 5 জন সদস্য লিখতে পারবেন। এরপরে দেখা যাক, এরপরে কিন্তু বলেছে পরের যে সেকশন রয়েছে সেটা কিন্তু যে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল, অর্থাৎ বিদ্যালয়ের অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ দিতে হবে। কারা কারা বর্তমানে স্কুলে পড়ছে, সদস্য 1 শিশু, কিন্তু এটা কিন্তু দেখুন ডান দিকে রয়েছে বিদ্যালয়ের ধরন, কোন বিদ্যালয়ে পড়ছে, প্রাইভেট স্কুলে না গভর্নমেন্ট স্কুলে। তো অন্যান্য নির্বাচন করলে অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করুন, যেমন ওপেন স্কুল, হোম স্কুলিং, এগুলো কিন্তু লিখতে হবে। তাহলে প্রথম শিশুর নাম, তার শ্রেণী, বিদ্যালয়ের নাম এবং ধরন কোনটা, সরকারি বেসরকারি, সেটা কিন্তু আপনারা লিখবেন। এরপর দেখুন, এরপরে যে বিবরণটি দিতে হবে। আচ্ছা, এখানে কিন্তু সরকারি বেসরকারি পরেও আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন যে যদি স্বীকৃত মাদ্রাসা, অন্যান্য মাদ্রাসা বা অন্যান্য থাকে সেক্ষেত্রেও লিখবেন। এরপরে চলুন পরের যে কলমটি আছে সেটা আমরা দেখে নিই। পরের যে কলমটি আছে সেটা হচ্ছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। এখানে যদি শিশু সদস্য সংখ্যা প্রথম যিনি আছেন তার নাম সেই বাচ্চার যদি থাকে তাহলে হ্যাঁ লিখবেন, টিকাকরণ শুরু হয়েছে বা সম্পূর্ণ হয়েছে। যদি টিকাকরণ করা হয়নি তাও লিখবেন। আর এইভাবে কিন্তু আপনি 4 জন শিশুর এখানে নাম লিখতে পারবেন। যদি হয় তাহলে টিকাকরণ কার্ড যেটা বা আইডি যেটা আছে সেই টিকাকরণের কার্ডের কিন্তু জেরক্স করে জমা দেবেন। আর যদি না হয় তাহলে এখানে না লিখে দেবেন। তারিখ এবং টিকা নেওয়ার কারণ এগুলো কিন্তু এখানে যদি হয় তাহলে কিন্তু এখানে লিখতে হবে, সেটা কিন্তু আপনারা লিখে দেবেন তারিখটা। তো এরপরে আমরা দেখব যে সেকশনটা রয়েছে সেটা হচ্ছে পরের সেকশনটি যে সরকারি প্রকল্পের আওতায় সুবিধাভুক্ত। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা বা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন, ডিবিটি এর মাধ্যমে কোনো সরকারি সুবিধা পাচ্ছেন কিনা। যদি হ্যাঁ হয় তাহলে, যদি হ্যাঁ হয় তবে প্রকল্পের নাম উল্লেখ করতে হবে। সেই প্রকল্প কি, অর্থাৎ পরিবারের প্রধান যদি কেউ পেয়ে থাকে পরিবারের প্রধানের নাম লিখতে হবে, প্রকল্পের নাম, অর্থাৎ কেউ বার্ধক্য ভাতা, কেউ বিধবা ভাতা, এগুলো কিন্তু পেতে পারে। তো সেগুলো কিন্তু আপনারা লিখবেন এবং সেটা কতগুলো প্রকল্প পাচ্ছেন এখানে পরপর লিখবেন। আর যদি না হয় তাহলে নাতে টিক করে ছেড়ে দেবেন, প্রত্যেকের ক্ষেত্রে নাতে টিক করবেন। পরপর দেখুন এখানে 5 জন আছে। এরপরে
বন্ধুরা, এই অংশটি কিন্তু আপনারা ফাঁকা রেখে দেবেন, কারণ এই অংশটি কিন্তু যিনি সরকারি অফিসার আছেন, অর্থাৎ আপনার ফর্মটি যাচাই করবে বা ভেরিফাই করবে, তিনি সমস্ত কিছু তার ডিটেলস সেখানে লিখবেন। লেখার পরে সেখানে সই করবেন এবং নাম বা পদ, তিনি কোন ডেজিগনেশনে আছেন, এই সমস্ত কিছু, স্থান, তারিখ লেখার পরে এখানে কিন্তু এটা আপনার ফর্ম ভেরিফাই করার পরে কিন্তু এই কাজটি সম্পূর্ণ করবেন। সুতরাং অংশটি এটা আপনারা ফাঁকা রাখবেন। সমস্ত তথ্যটি প্রদান করলাম সুন্দরভাবে। আপনারা কোনো রকম স্কিপ না করে যদি ফর্মটি দেখে থাকেন, আশা করি কোনো রকম তথ্য আপনাদের মিস হয়নি। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, কোনো সেকশন বুঝতে অসুবিধা হয়, আমাকে অবশ্যই কমেন্ট করবেন, সেখানে আমি উত্তর দিয়ে দেবো কমেন্ট বক্সে। তো ধন্যবাদ, এইভাবে চ্যানেলটির পাশে থাকুন আরো অনেক নতুন তথ্য জানার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ।